নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। আজকের বিশেষ সংবাদ, জমির দলিল অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থায় চরম হয়রানির সম্মুখীন হতে হচ্ছে জনগণকে। কোনো রাগঢাক না করেই এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির কথা তুলে ধরেন শিলচর বার অ্যাসোসিয়েশনের 2 সদস্য তথা আইনজীবী সৌমেন চৌধুরী ও তুহিনা শর্মা। তারা জানান, অনলাইন রেজিস্ট্রেশন এটা কোনো নতুন ধারণা নয়। দেশের অন্যান্য রাজ্যে এটি অনেক আগেই বাস্তবায়ন হয়ে গেছে, আর নতুন কিছু তো মানুষ স্বাভাবিকভাবেই গ্রহণ করবেন। কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের নামে কেন এত হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে, এই প্রশ্ন ছুড়ে দেন আইনজীবী তুহিনা শর্মা। তিনি বলেন, বিভাগীয় কর্মচারীরা যদি অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়ে তাদের অনভিজ্ঞতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তবে তাদের প্রশিক্ষণ দেওয়া উচিত। কিন্তু তা না করে কর্মচারীদের অনভিজ্ঞতার জন্য সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, এটা আর কিছু নয়, সরকারের মানুষের সঙ্গে প্রতারণার কৌশল মাত্র। এদিকে আইনজীবী সৌমেন চৌধুরী বলেন, সারা দেশে যেখানে দলের রেজিস্ট্রেশনের জন্য কোনো বিশেষ অনুমতি ও এনওসির দরকার হয় না, কিন্তু অসমে রেজিস্ট্রেশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যে অনুমতি নিতে হবে, আর বলা হয়েছে যে অনুমতির ভিত্তিতেই দলিল রেজিস্ট্রি হবে। এটা একটা অযৌক্তিক নির্দেশনা বলে তিনি জানান। বলেন, রেজিস্ট্রেশন অ্যাক্ট যা বলছে তাতে দেখা যায় অনুমতি দেওয়া হবে শুধুমাত্র ক্রেতার ভারতীয় নাগরিক কিনা সেটা নির্ধারণ করতে, কিন্তু এখানে মাসের পর মাস লেগে যায় কেবলমাত্র এই বিশেষ অনুমতি প্রাপ্তির জন্য। কিন্তু গত সোমবার 19 ফেব্রুয়ারি থেকে যা শুরু হয়েছে তা কল্পনার বাইরে বলে জানান আইনজীবী সৌমেন চৌধুরী। বলেন, হঠাৎ করে দলিল রেজিস্ট্রি বন্ধ করে দেওয়া হয়, বলা হয়েছে নতুন ব্যবস্থা সংযোজন করা হচ্ছে, আর নতুন ব্যবস্থা মোতাবেক এখানে যে দলিল রেজিস্ট্রি হবে তা গুয়াহাটি থেকে যাচাই হওয়ার পরে বলে দেওয়া হবে যে রেজিস্ট্রির আবেদন বৈধ কিনা। এখানেই শেষ নয়, এখানে সার্কেল অফিসে ফের যাচাই করা হবে, তারপরে দলিল পাওয়ার যোগ্য হবে আবেদনকারী, যা সম্পূর্ণ অযৌক্তিক ও সাধারণ মানুষকে হয়রানির সম্মুখীন করা ছাড়া আর কিছু নয় বলে জানান সৌমেন। তিনি আরো বলেন, দেখুন, বিগত কয়েক বছর ধরে এই রেজিস্ট্রেশনের নামে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সারা ভারতবর্ষে যেখানে দলিল রেজিস্ট্রেশনের জন্য কোনো পারমিশন এনওসির দরকার হয় না, আসামে এটা জুড়ে দেওয়া হয়েছে যে পারমিশন নিতে হবে, তারপর পারমিশনের ভিত্তিতেই দলিল রেজিস্ট্রি হবে। এটা একটা অযৌক্তিক। যদি আমরা রেজিস্ট্রেশন অ্যাক্ট যা বলছে সেটার হিসেবে যদি দেখি, পারমিশনটা দেওয়া হবে শুধুমাত্র যে ক্রেতা সে ভারতবর্ষের নাগরিক কিনা, কিন্তু মাসের পর মাস লেগে যায় একটা পারমিশন পেতে। এরকম পরিস্থিতি আমরা দেখে আসছি। কিন্তু গত সোমবার থেকে যেটা শুরু হয়েছে সেটা মানে কল্পনার বাইরে। হঠাৎ করে রেজিস্ট্রি বন্ধ করে দেওয়া হলো, বললো যে আমরা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করছি। নতুন সিস্টেমটা কি হবে, যে আমাদের এখানে যে দলিলটা রেজিস্ট্রি হবে ওটা অনলাইনে যাবে গুয়াহাটি থেকে ভেরিফিকেশন করবে, তারপর জানাবে যে ওটা রেজিস্ট্রি হওয়ার যোগ্য কি না, তারপরেই দেবে। এখানে আবার সার্কেল অফিসে ভেরিফিকেশন করা হবে, তারপর আপনি আপনার দলিল পেতে পারেন। তার আগে আপনি সমস্ত টাকা পয়সা লেনদেন শেষ করে ওদেরকে দিয়ে দিতে হবে। এটা অত্যন্ত অযৌক্তিক একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। জানি না কোন আমলার মাথা থেকে এটা এসছে। আমরা দেখতে পাচ্ছি যে মানে যারাই এই পলিসিগুলো ফর্মুলেট করছেন ওদের কোনো ধারণা নেই যে প্র্যাকটিক্যালি কি হচ্ছে। যদি এটা হয়ে থাকে তাহলে পারমিশন দেবেন কেন? পারমিশনের সময় ওরা বলে দিতে পারেন যে ওই জমিটার দাম কত হবে, তাহলে পারমিশন উঠিয়ে দেওয়া হোক। ওনারা 500 টাকা করে 1000 টাকা করে নিচ্ছেন একটা সেপারেট ফিজ, ওটা পুরো ভারতেই নেয় দলিল রেজিস্ট্রির সময়। কিন্তু ওটা অ্যাকচুয়াল ব্যাপার হলো যে ওরা একটা ওয়েবসাইট মেনটেন করে যেখানে ল্যান্ড রেভিনিউ এবং ল্যান্ড সেটেলমেন্টের সবকিছু হিসেব থাকে, যাতে করে মানুষের সুবিধে হয়। কিন্তু আমাদের সরকার চলছে এখন বর্তমানে, এবং আমাদের এখানে যা পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে যে মানুষকে কিভাবে হয়রানি করা যায়, প্রচন্ড হয়রানি হচ্ছে। মানুষ তার জমি বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে যাবে, চিকিৎসা করাতে যেতে পারছে না। আমার কাছে একটা দলিল আছে যেটা করাবো
আমরা গত সোমবার থেকে আজকে পর্যন্ত ঘোরাঘুরি করছি, কিন্তু হচ্ছে না কেন? সেই মানুষটা ক্যান্সার পেশেন্ট, মানুষটার জায়গাটা বিক্রি হলে, দলিলটা হলে টাকা পাবে, টাকা দিয়ে ও যাবে চিকিৎসা করাতে। কিন্তু এই সরকারের এই যে অবস্থা চলছে, মানে তুগলকি একটা প্রত্যেক দিন তুগলকি একটা করে রুলস দেওয়া হচ্ছে। সেই তুগলকি রুলসে আমরা আম জনতা যারা আছি একদম পিষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এখানের যারা আমাদের কাছাড়ের 7জন এমএলএ আছেন, একজন এমপি আছেন, বরাক উপত্যকায় মিলিয়ে 15 জন এমএলএ আছেন এবং 2 জন এমপি আছেন। ওরা কি জানেন ওরা কিসের পাবলিক রিপ্রেজেন্টেটিভ? এটা তো মানুষের যে কষ্ট হচ্ছে ওটা সরকারের দরবারে কে পৌঁছে দেবে? এই এমএলএ এমপি গুলো। কিন্তু চরম অপদার্থ এই এমএলএ এমপি গুলো, ওরা কিছুই বলতে পারে না। তাই আমাদের জনগণকে সোচ্চার হতে হবে এই ধরনের তুগলকি আইনের বিরুদ্ধে। আমরা এই যে সিস্টেম ইন্ট্রোডিউস করার চেষ্টা হচ্ছে, আমরা এটার উকিল সমাজ থেকে প্রচন্ড বিরোধিতা করছি। আমাদের দলিল এখানে রেজিস্ট্রি হবে, এখানে দেখা হবে, না হলে সাব রেজিস্ট্রারের দরকার কি? সাব রেজিস্ট্রার এই যে অনলাইন সিস্টেমটা নতুন, কি বলবো, যে অনলাইন রেজিস্ট্রেশন যেটা, এটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট না। এটা অনেক অন্যান্য রাজ্যগুলোতে অনেক আগেই ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আর নতুন জিনিস তো অ্যাকসেপ্ট করার মতোই জিনিস, কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশনের নামে কেন এত হয়রানি করা হচ্ছে, এটা আমাদের প্রশ্ন। অনলাইন রেজিস্ট্রেশন যদি ওরা বুঝেই না, ওদেরকে আগে ভালো করে ট্রেনিং দিক। আমি তো মনে করি স্টাফরা এই সম্পর্কে অবগতই নই। সরকারের কোনো জিনিস ইমপ্লিমেন্ট করার আগে সরকারি স্টাফকে প্রপারলি ট্রেনিং দেওয়া উচিত। এখানে বেশিরভাগ লোকই কাজ জানে না, জিজ্ঞেস করলেই বলে এটা অনলাইন হয়ে গেছে, এই আমাদের সার্ভার ডাউন হয়ে গেছে, এই আমাদের সেই হয়ে গেছে। ওয়াই কমন পিপল কেন সাফার করবে? কারণটা কি? এটা তো নতুন কিছুই না, অনেক আগে এটা ইমপ্লিমেন্ট হওয়া উচিত ছিল। তাহলে এটার কারণ কি? এটা কিচ্ছু না। এই আমার যে কলিগ যা বলেছেন ঠিকই বলেছেন, এটা একটা জাস্ট একটা সৃষ্টি করা, গিমিক সৃষ্টি করা, যাতে কিছু এক্সট্রা আর্নিং এর পসিবিলিটি আছে, যেখানে এই জন্যই বোধহয় এগুলো করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাটলিছড়া বিধানসভার অন্তর্গত কারিছড়া জিপির 10 নম্বর গ্রুপের বেতছড়া পিডব্লিউডি রোড থেকে বাঘমারা পর্যন্ত 4 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। সংস্কারের দাবি জানালেন ভুক্তভোগী নাগরিকরা। আজ সিরাজউদ্দিন চৌধুরীর নেতৃত্বে কারিছড়া জিপির ভুক্তভোগী নাগরিকদের এক প্রতিনিধি দল হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ে গিয়ে তাদের এলাকার বেহাল রাস্তার অতি সত্বর সংস্কার সহ বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেন। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কারিছড়া জিপির ভুক্তভোগী স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে সিরাজউদ্দিন চৌধুরী জানান যে মুখ্যমন্ত্রীর সড়ক যোজনার অধীনে কারিছড়া জিপির 10 নম্বর গ্রুপের বেতছড়া পিডব্লিউডি রোড থেকে বাগমারা পর্যন্ত 4 কিলোমিটার রাস্তার যে সংস্কারের কাজ শুরু হয়েছে তাতে ব্যাপকভাবে অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। কাজ অতি নিম্নমানের এবং ধীর গতিতে চলছে। তিনি জানান যে মুখ্যমন্ত্রীর সড়ক যোজনার অধীনে রাজ্য সরকার থেকে লক্ষ লক্ষ টাকা মঞ্জুর করা হলেও স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষ ঠিকাদারদের উদাসীনতার জন্য এই পর্যন্ত মোট 4 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটারের কাজ সম্পূর্ণ হলেও বাকি 2 কিলোমিটারের সড়কের সংস্কারের কাজ অসম্পূর্ণ রয়েছে। স্থানীয় ভুক্তভোগী নাগরিক সিরাজউদ্দিন চৌধুরী ক্ষোভের সঙ্গে জানান যে দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই বেহাল রাস্তার জন্য কারিছড়া জিপির 10 নম্বর গ্রুপের স্থানীয় নাগরিকদের অতি কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। এলাকার কচি কাঁচা স্কুল পড়ুয়া এবং কলেজের ছাত্রছাত্রীদের স্কুল কলেজ থেকে আসা যাওয়া করতে, অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে যেতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই তিনি মিডিয়ার মাধ্যমে কারিছড়া জিপির 10 নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তার সংস্কারের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জোরালো দাবি জানান। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদনে। কাটলিছড়া LA7 আমরা সুজামুদ্দিনের এরিয়া দাঁড়িঘাট কারিছড়া জিপি একটা মানে PWD রাস্তা তাই একটা স্কিম দিছিলা। শিলান্যাস জিনিসটা হয়ে গেছে 21-22 শিলান্যাস হয়েছে। কাজটা স্টার্ট হয়েছে 2023 ইংরাজিতে। কাজটা 2023 ইংরাজি যখন স্টার্ট হয়েছে তখন এলাকার মানুষ মিলে একটা পরামর্শ করে কইছেন যে ঠিক সেন্টার থেকে কাজটা ধরো আর দুই দিকে দুইটা মেশিনটা খাজো লাগবো, ওদিকে খরিয়া যাইব একটা মেশিন আর ওদিকে খরিয়া যাইব একটা মেশিনে। শেষে দেখা গেল মানে যে দুই দিক থেকে কাজ কর্তা করে একটা মানে সেন্টার বানাইছিলা। সেন্টারটা 2 কিলোমিটার বানাইছিলা। আমরা রাস্তাটা টোটাল হলো 4 কিলোমিটার। 2 কিলোমিটার আমরা সেন্টার বানাইয়া তারা 2 কিলোমিটার কাম অলরেডি মানে মাটি কাম কমপ্লিট করিয়া সেন্টি মারি দিছে। অবশ্য 2-4 দিনের ভিতরে তারা মেডেলিং করে দিব। আর বাকি যে 2 কিলোমিটার রয়েছে এখন পর্যন্ত মানে কাজ করে না। আমরা এই বিষয় নিয়ে বহুত প্রতিবাদ করছি লোকাল জনগণের কাছে। তারা কইছে ঠিক আছে তোমাদের কাজটা হইব বা অথচ আমরা লগে থাকবো।
ওখান খোঁজা খোঁজা তারিখ দিতে দিতে প্রায় 1 মাস 2 মাস 3 মাস গত হয়ে গেছে। টোটাল 4 কিলোমিটার রাস্তা সংস্কার করতে লাগে, টোটাল 4 কিলোমিটার। 1 মাস 2 মাস যখন গত হয়ে গেছে তখন আমরা আবার খুশি খিতা হয়েছে যে আমরা রাস্তাটা এদিকে কাজ হয় নাকি। 2 কিলোমিটার অসম্পূর্ণ রয়েছে, 2 কিলোমিটার পুরো অসম্পূর্ণ, মানে টোটালি মানে কাজ হয়েছে না। যখন আমরা মানে এই জিনিসের প্রতিবাদ করি তখন মানে কন্ট্রাক্টরে তার মানুষ দিয়া মানে 2-4 ঘন্টা জিসিবি দিয়ে কাজটা করায় পরে এবার জিসিবি এটা তো মানে আমরা সুজামুদ্দিনে দিছেন আফতাব বাইরে, আফতাব বাইরে দিছেন মানে বাহারুল ইসলাম রে, বর্তমানে মানে সাইটও বাহারুল ইসলাম আসছেন কাজ করার। ঠান্ডা হওয়ার পরে তাই কইন মানে আমি কর্মটা কইন কইয়া করেন না এমএলএর তরফ থেকে, এমএলএর তরফ থেকে, বিধায়কের তরফ থেকে, বিধায়কের তরফ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা মানে আসামের মানে যে সরকারি যে স্কিম আছে এটা কোন স্কিমের আন্ডারে? এটা মুখ্যমন্ত্রী স্কিমের আন্ডারে। মুখ্যমন্ত্রী স্কিম। আচ্ছা, তারপরে তখন আমরা ওই জিনিসটা মানে বিচার না পাই আমরা এলাকার যেন আমরা এইদিকে খাম হন না বাচ্চাকালে আমরা বহুত কষ্ট করি। এখন রোগী লিয়া যাওয়া যান না, কোনো বেমারি মানুষ লিয়ে হসপিটাল যাওয়া যান না। যতটুকু মানে প্রেগনেন্ট ডেলিভারি মানুষ আছে একটাজন মানুষের আমরা হসপিটাল আইতাম পারি না। হসপিটাল না আসার কারণে আমরা বহুত ধরনের সরকার থেকে মানে সুবিধা অসুবিধা পাই যান না, যে কোনো সাহায্য হয় না সরকার থেকে। কারণ ফার্স্টে প্রথমে মানে প্রশ্ন হয় তোমরা হসপিটাল ডেলিভারি হইল না কি তার লাগে। কারণ আমরা হসপিটাল লইয়া আইতাম কিলা, কোনো গাড়ি ঘোড়ার পথ থাকলে না আমরা হসপিটাল লইয়া আইতাম। তখন আমরা লইয়া আইতাম পারি না করে আমরা হোম ডেলিভারি হয়। হোম ডেলিভারি হওয়ার কারণে আমরা দিন পর্যন্ত কোনো বার্থ সার্টিফিকেট সবার দিয়েও আমরা মানে লস দেখাইলে এই জিনিসটা। তো আর জিনিস মানে ওটা হইল গিয়া যে আমরা রাস্তা যেন বাকি যে 2 কিলোমিটার রয়েছে 2 কিলোমিটার খার মানে তাড়াতাড়িতে মানে কাজটা হয়ে যেত, ওটাও আমরা দাবি লেগে আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে আইছি, এখানেও আমরা একটা কপি দিছি। আর বাকি একটা কপি আমরা কাছে এখনও রইয়া গেছে, ওই নাতে আমরা আগামীতে মানে গুয়াহাটি যাইমু আমরা সিএম স্যারের কাছে হলো গিয়ে আমরা দরখাস্ত করবো যে আমরা এই রাস্তাটা কিতা কারণে হল না। আচ্ছা, তো বর্তমানে আপনারা জেলা প্রশাসন তারপরে মাননীয় সিএম স্যারের কাছে আপনারা দাবিটা কিতা? আমরা রাস্তাটা হইতো, আমরা বাকি যে 2 কিলোমিটার পেন্ডিং রয়েছে পেন্ডিং 2 কিলোমিটারটা হইতো। আচ্ছা, আমরা 4 কিলোমিটার 2 কিলোমিটার আমরা খাই লাইছি, আর বাকি 2 কিলোমিটার আমরা টোটালি খাইছি না। আচ্ছা, এইরকম রাস্তার বেহাল অবস্থায় রাস্তা কতদিন ধরিয়া রয়েছে? এটা আজকে বিগত তো আমার বয়স বর্তমানে 32 আছে, হয়তো আমার মুরব্বীর বয়স আরো বেশি আছিল, প্রায় 100 বছর থেকে আরো বেশি হইব মানে অত থেকে মানে আমরা রেহাল আছি এখন মতো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই বয়স থেকে মানে দেখি আমরা যখন দেখি এরকম টুকটাক মানে আমরা এমজিএমটার আন্ডারে যে কাম হয় ও কামে মানে টুকটাক জায়গা পালা থাকে, বাকি জায়গা আমরা খারাপও থাকে আমার সাথে। প্রায় 100 বছর ধরিয়া রাস্তা খারাপ, 100 বছর থেকে রাস্তা খারাপ। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। কাছাড় পুলিশ ও অসম রাইফেলসের যৌথ উদ্যোগে ড্রাগস বিরোধী অভিযানে নেমে জিরিঘাট লালপানি এলাকা থেকে একজন ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে 19টি সাবানের বাক্স থেকে 420.57 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। আটক করা ড্রাগস ব্যবসায়ীর নাম হলো হাওমিনঠাং দুংলে। আটক করা ড্রাগস ব্যবসায়ীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। পানগ্রাম ডুমুরঘাটের সুজিত চন্দ্রদের বাড়ির পারিবারিক বিবাদক্রমে তুঙ্গে পৌঁছেছে। অভিযোগ পাল্টা অভিযোগে এই পরিবারের কলহ ইতিমধ্যেই স্থানীয়দের অন্যতম চর্চার বিষয়ে পরিণত। সুজিত চন্দ্র ও তার ছোট ভাই রিঙ্কু চন্দ্র তাদের মধ্যম ভাই শ্যামল চন্দ্রের নামে দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন যে শ্যামল তাদের ডুমুরঘাটের পৈতৃক ভিটা থেকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত। কয়েক মাস আগে শ্যামল তার বড় ভাই সুজিতকে গাড়ি চালিয়ে পিষে মেরে ফেলারও চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছিল। সুজিত এ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন। সোমবার ফের পারিবারিক কলহে উত্তপ্ত হয়ে ওঠে ডুমুরঘাটে থাকা তাদের পারিবারিক আবাস। শ্যামল চন্দ্র তার 2 ভাইকে বাড়িতে ঢুকতে বাধা দান সহ নানা ধরনের গালিগালাজ করে পরিস্থিতি খারাপ করেন বলে অভিযোগ উঠেছে। মর্মে সুজিত চন্দ্র উধারবন থানায় শরণাপন্ন হয়েছেন বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। রঞ্জন চন্দ্র, আমার জন্মস্থান আমার পৈতৃক বাড়ি উদারবন ডুমুরঘাট, যেখানে ছোটোবেলা থেকে চলিয়া ফিরিয়া আইয়া আমি সাংবাদিকতা করি যদিও, কিন্তু আমি শিলচরে আমার বাড়াঘর আসিল আর সবসময় বাসায় আসা যাওয়ার মধ্যেই মধ্যম ভাই যেটা অজিত রঞ্জন চন্দ্র সামল, হে সবসময় আমার বউরে মানে বাজে ব্যবহার করতো, অপমান করতো, আর বাড়ি না যাইবার লাগিয়া একদম জীবিত হে মরি যাব, যার লাগে আমি কমাই দিছি যাওয়া, এই সুইসাইড করে দেবো। আমার 2-1টা উদাহরণও দেখায়। তারপর আমি আমার বউরে যতবারই গেছি মানে সেটা হলো পৈতৃক সম্পত্তি। মূল ঘটনাটি হলে সব বাড়ি ছাড়িয়ে যাও, আর আমি বাড়িটা একা আমার বউ বাচ্চা নিয়ে বুক করি, আমার শ্বশুর বাড়ি নিয়ে বুক করি। আর এই চক্রান্তর পিছনে তার জ্যেষ্ঠশালী রংপুর থাকে আর তার শ্বশুর বাড়ির নিয়ে। গত 5 সেপ্টেম্বর আমি উদারবন থেকে খাওয়া লইয়া যাই আর বাড়িতে, তখন হে রাস্তাত লুকাইয়া বই নিছে। হে মনে করছে আমি ওদিক থেকে আইনো, আমি ওদিক থেকে যাই, আর হে আমার বাইকের পিছিয়ে দেওয়া হইয়া আমার খুশি দেওয়ার প্লেনও আমি কোনোরকম করিয়া বাঁচি গেছি আজকে অবধি।
ছোটো ভাই সব শেখরজিৎ যাদের রিঙ্কু টাকা হয় তারে মার্চ মাসের 9 তারিখ মনে হয় তারে গাড়ি দিয়ে উপরে উঠে গেছিল, হে দিগবাজি করিয়া বাঁচি গেছে। আমার অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমি সেদিন খালিয়াতে গেছি, তার বাসাতে আবার সিসি ক্যামেরা আছে, গেছি গিয়ে আইছি। আজকে আমি আমার বউ গেছি যে আমরা জিনিসপত্র পুরা সংসারের জিনিসপত্র প্রচুর জিনিসপত্র, ইভেন 2টা কম্পিউটার পর্যন্ত, এটার কোনো আতা পাতা কিছু পাওয়া যায় না। পালং মানে লোয়ার, কিন্তু ওই একটার ঠ্যাং নাই, ওইটার এই নাই, কত জিনিস নষ্ট মানে ফাইয়ার না খুঁজে। এর মধ্যে টেবিল নিচে আসিল, টেবিলের উপরে ট্রাঙ্ক রাখা আসিল 5-6টা, ওইটা যখন বাইর হয়ে আনছি কই আছে একদম বইমু ব্যাগ রাখমু, দেখি এটার মধ্যে বন্দুক তো এখানে আসে, ওই তাকবো গুল্লি প্রায় এতটার মতো গুল্লি, ধরুন 20-30টা গুল্লি এটার মধ্যে। সঙ্গে সঙ্গে পুলিশে ডাকছি, পুলিশ গেছে, পুলিশে গিয়া এটা ইয়ে করছে। এখন আপনারা কাছে অনুরোধ রাখবো, আপনারা থানা আমি দিয়া দিছি আমার টেকা সমঝাইয়া যে বন্দুকটা আপনারা মানুষের জানুক এইরকম যাতে ইয়ে হয় না। আর যেদিন অ্যাক্সিডেন্ট করছে তার আগে ধরুন 2-2.5 মাস ওরকম হইব, আমি আমার ওয়াইফ এখানে আসিলাম, তখন সব করে তার বউয়ে তালা মারে, ওই মানে আমরা বাইরে থেকে খাওয়া নিয়ে খাইছি। আমরা একটা ইয়ের মধ্যে ইন্দুর তেলচুড়ার রুমের মধ্যে আমরা ঘুমাই দিই। আচ্ছা, পুলিশ আজকে গিয়ে আপনার রিকভারি কিতা করছে? পুলিশ আজকে গিয়া ওর বন্দুকের গুলিতে আমি দেখাইছি, তারা এটা নিয়ে আই পুরা ট্রেটা আমি দিয়ে আগলাইছি, যে ড্রয়ার যেটা টেবিলে ওইটা। আচ্ছা, আর যখন আসিলাম আমি আমার বউ, তখন হে বড় গেছে গিয়া ওরকম দেখছে, আর তো তারা মানে আমরা তার বউকে হয় হেও তো কিটা টান না কিটা জিনিস নিয়ে আমরা রাখি দিছে, তারে উড়ে যাও, ওটা হে গাড়ি লিয়ে গিয়ে আমার উড়ান দিল, তুলে দিল আমার লাইফ কন্ডেম। আপনার পাওটা কবে হয়েছিল? 5 সেপ্টেম্বর 2023 আমার দিঘির ঠিক আছে, কিন্তু ওই বাসাতে আমি বাড়িটা ত্যাগ করি আইছি সামনে তার গরিব টাকারে আমার উপরে 1/9/2023 তার 62 সিলিয়ার হয়েছে। কয়দিন আগে বাড়ি ছাড়িয়ে বাগিয়ে পলাই নাইছি, উদাহরণ থানার শরণাপন্নি পাড়াপুরি সবাই বিচার দিই, এগুলো বিচার কথা শুনে না। তারপরে আমার একটা 8 বছর ছেলে, তার খেলনা আনতে গেছিল, তার খেলনা আনতে গেছে কুন্ডিগ্রাম থানার মধ্যে আমার থানাতে ফোন করছে, আয়র আপনার বাচ্চাটা নিয়ে, আপনার বাচ্চাটা ঠিক হয়ে, আমি তো বাচ্চা নিয়ে গেলাম 8 বছর বাচ্চা, কি ক্লাস 2-তে পরে বাচ্চা শুরু করতে আপনারে সে কথা বলে। আমার ছোটো বাচ্চার মার ছিল সামলে বা মাথার মধ্যে, মানে প্রাণর বয়ে আমার বইয়ে আমার পলাইয়া উড়াবো না, আমি কেন আসছি একজন আশ্রয় চলে আসবে, বুঝছেন? আমাদের বাড়াও নাই, কিনাও নাই, বিচার কাপড়পত্র সবগুলা জিনিসের ব্লক করে তালামারি লাগবে, ওয়াশিং মেশিন থেকে সব তালামারি লাগবে, বড় জায়গায় কাজ হয়ে অকথ্য ভাষায় গালি হবে। আমি উশৃঙ্খল হইতাম, সিসিটিভি দিয়া আমার অ্যারেস্ট করাইতাম, সিসিটিভি 2টা ক্যামেরা লাগিয়ে অ্যারেস্ট করে বুঝছিল। আমি কান্দি আমি বাবাই যাই কিছু করে খালি গালি গালাজ করে, তাহলে আমি উশৃঙ্খল হয়ে আমার অ্যারেস্ট করে সিসিটিভি দিয়া। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।